বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আজ থেকে ৭৪ বছর আগের একটা ঘটনা দিয়েই শুরু করি আজকের গল্প, কেমন? চেন্নাই থেকে এক বিখ্যাত পরিচালক সেদিন ফোন করেছেন বিমল মিত্রকে। বিমল মিত্রর কিন্তু তখন সাহেব বিবি গোলাম বেরিয়ে গেছে। তো ফোনে সেদিন সেই পরিচালক বিমল মিত্রকে যাচ্ছে তাই ভাবে অপমান করে বসলেন। কেন না, সাহেব বিবি গোলামের লেখক তাকে যে লেখাটা সিনেমা করার জন্য পাঠিয়েছিলেন, সেই কড়ির চেয়ে দামি উপন্যাসটা নাকি একেবারেই জঘন্য। বিমল বাবুর মতো লেখক এমন উপন্যাস পাঠালেন কি করে? ফোনটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন বিমল মিত্র। কড়ির চেয়ে দামি নামটা তো তিনি কখনো শোনেননি। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি কোনো পরিচালককে নিজের উপন্যাস যে পাঠাবেন কেন, এমনটা তো তিনি কখনো ভাবতেও পারেন না। অথচ পরিচালক মশাই বলে চলেছেন যে লেখকের নাম বিমল মিত্র, আর নিজেকে তিনি সাহেব বিবি গোলামের লেখক বলেই দাবি করেছেন। ফোনের এ প্রান্তে এবার নিজের গলাটা একটু চড়িয়ে বিমল মিত্র বললেন যে, আপনার বোধহয় ভুল হচ্ছে কোথাও, আমার কোনো লেখাই আপনার কাছে পাঠাইনি। সেই দক্ষিণী পরিচালক এবার তো ঘাবড়ে একসা। ব্যাপারটা তাহলে কি হলো? আর এদিকে বিমল মিত্রের কাছে একের পর এক অনুযোগ আসতেই লাগলো যে এমন খাজা মার্কা লেখাগুলো তিনি বই হিসেবে ছাপছেন কেন? বাংলার পাঠকদের সঙ্গে কেমন রসিকতা জুড়েছেন তিনি। এত পর্যন্ত শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। বিমল মিত্র সেদিন প্রথমে অবাক হয়েছিলেন, ঠিক এমনটাই বা হতে পারে আমার আপনার থেকেও অনেক বেশি অবাক হয়েছিলেন, এবং সঙ্গে চিন্তায় পড়ে গিয়েছিলেন। কারণ এই ব্যাপারটা তার লেখক জীবনের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু এমন ঘটনা ঘটাচ্ছিল কে? তবে একেবারে গল্পের প্লট না, বলুন? সেই জন্যই তো শুরুতে বললাম আজকে গল্পই বলবো আপনাকে। আজ শোনাচ্ছি কিংবদন্তি সাহিত্যিক বিমল মিত্রের জীবনের অজানা কিছু গল্প। আমি শাওনলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প। তো যে কথাটা বলছিলাম, আসলে কি হয়েছিল বলুন তো? সেই সময়টাতে বিমল মিত্র নামে বাজার একেবারে ছেয়ে গিয়েছিল। ছোট প্রকাশকরা আসল বিমল মিত্রকে পাচ্ছিলেন না। তারা নতুন লেখকদের নাম পাল্টে লাগাতার বিমল মিত্রের নামে উপন্যাস ছাপতে শুরু করে দিয়েছিলেন। আর সেই উপন্যাসগুলোই মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছিল। তাদের দামও ছিল কম, আর মান সে নিয়ে কিছু না বলাই ভালো, বুঝলেন? কিন্তু এর ফলে আসল লেখকের ক্ষতির কথাটা একবার ভাবুন। বাজারে তার নাম খারাপ হচ্ছে, ধেয়ে আসছে অপমান। বিমলবাবু ভাবলেন যে না, অনেক হয়েছে, এবার আইনি ব্যবস্থা নেওয়া দরকার। রবীন্দ্রনাথ চক্রবর্তী নামে বিমল মিত্র সেজে থাকা এক লেখকের বিরুদ্ধে মামলাও ঠুকে বসলেন তিনি। সেই নকল বিমল মিত্রের লেখা রক্তপলাশ উপন্যাসটা ততদিনে বাজারে বেশ ভালোই চলছে। কিন্তু আসল বিমল মিত্র আইনি লড়াই শুরু করার পরে কি হলো জানেন? সেই নকল বিমল মিত্র জিতে গেলেন। কারণ ততদিনে বিমল মিত্র নামে রেশন কার্ড সহ সমস্ত জরুরি কাগজপত্র তিনি সব কিছু করে ফেলেছিলেন। কাজে আদালতে আর কিছুই প্রমাণ করা গেল না। আদালত শেষে এই মর্মে রায় দিল যে একই নামে অনেকেই থাকতে পারেন, আইন সেখানে কিচ্ছু করতে পারে না। শেষ বয়সে অবশ্য রবীন্দ্রনাথ চক্রবর্তী স্বীকার করেছিলেন, জানেন, যে পদ্মপলাশ আসলে তাঁরই লেখা, তার সঙ্গে বিমল মিত্রের কোনো সম্পর্ক নেই। কিন্তু ততদিনে তো যা হওয়ার তা হয়ে গেছে। বাংলা সাহিত্যে বিখ্যাত এবং কিংবদন্তি সাহিত্যিক বড় কম ছিলেন না সে যুগে।
তবে আর কোনো সাহিত্যিককে বোধহয় এই জ্বালাটা পেতে হয়নি। অবশ্য বিমল মিত্র তাঁর জীবদ্দশাতেই যে ফেনোমেনা তৈরি করে ফেলেছিলেন তেমনটা আর কজনই বা করতে পেরেছেন। নইলে বাংলার মহানায়িকা নিজে তাকে ফোন করে বসেন। হ্যাঁ, সুচিত্রা সেনের কথা বলছি। সুচিত্রা সেন একদিন ফোন করলেন বিমল মিত্রকে, কোনো ভূমিকা ছাড়াই বললেন যে বিমল বাবুর বাড়িতে এসে তাঁর একটা লেখা নিয়ে তিনি আলোচনা করতে চান। বিমল মিত্র যেই বুঝেছেন যে ওপারের নারী কণ্ঠটি স্বয়ং সুচিত্রা সেনের, তিনি তো একেবারে আঁতকে উঠেছেন। সভয়ে বলে উঠলেন, না না, আপনি এখানে আসবেন না, আপনি এলেই আমার বাড়িতে লোক আর পুলিশ ভেঙে পড়বে, গোটা কলকাতা থেমে যাবে, তার চেয়ে আমি চলে যাব। কখন ফাঁকা আছেন বলে দেবেন। শটের ফাঁকে সাজঘরে বসে মহানায়িকা বিমল মিত্রর উপন্যাস পড়তেন। সে খবরও সেদিন চাউর হয়ে গিয়েছিল। তবে উত্তম কুমার কিন্তু এই অনুমতিটার ধার ধারেননি, সোজা চলে গিয়েছিলেন মিত্তির মশাইয়ের বাড়িতে। আর তাঁকে দেখে তো আকাশ থেকে পড়লেন বিমলবাবু। তবে হ্যাঁ, একটু বেশি রাতেই এসেছিলেন বলে বাড়ির বাইরে আর লোকজন অত জমায়েত হয়নি। এ কথা সে কথার পরে উত্তম কুমার তাকে বললেন যে কড়ি দিয়ে কিনলাম নিয়ে তিনি সিনেমা করতে চান। মহানায়কের মুখে এই কথা শুনে হাত জোর করে উঠে দাঁড়ালেন বিমল মিত্র। সবিনয়ে বললেন যে এই অনুমতি তিনি দিতে পারছেন না, কারণ উত্তম কুমার এই সিনেমাটা করলে তার ছবিটাই সবাই দেখবে, আসল বইটা আর কেউ পড়বে না। তার চেয়ে আরও কয়েকটা দিন অপেক্ষা করলেই ভালো হয়। না, উত্তম কুমারের আর অপেক্ষা করা হলো না। কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটা নিয়ে সিনেমা হয়েছিল বটে, তবে ততদিনে তিনি আর নেই। অবশ্য তার সাহেব বিবি গোলাম নিয়েও টালিগঞ্জে টানাটানি কিছু কম ছিল না। তার বাড়িতে টেলিফোন বেজেই চলত। শেষকালে বাধ্য হয়ে টেলিফোনটাই আর ধরতেন না বিমল মিত্র, কারণ ও প্রান্তে কেউ না কেউ এই লেখাটা চাইছেন। তিনি ঠিক জানতেন এ কথা, আর সেটা তো তিনি দেবেন না। পর্দার বইয়ের থেকে ছাপা বইটাই যে তাঁর কাছে অনেক বেশি জরুরি, অনেক বেশি দামি। জানেন, সেদিন যদি বিমল মিত্র লাহাবাড়িতে না যেতেন তাহলে এই কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটা লেখাই হতো না তার। কারণ এমন একটা প্লট তিনি আর কোথায় পাবেন? সবে সবে তখন তিনি কলেজ পেরিয়েছেন, লেখালেখি করেন, তবে তখনও তার গানের প্রতি টানটা অনেক বেশি। স্বভাবে বেশ লাজুক। রাতের পর রাত জেগে গান শুনলেও কিছুতেই কারো সামনে গাইবেন না। ছেলে গায়ক হয়ে যেতে পারেন এই ভয়ে তার বাবা সব সময় তটস্থ। তখন গায়ক হওয়াটা কিন্তু খুব একটা সম্মানের কাজ ছিল না, তাই চোখে চোখে রাখতেন ছেলেকে। সেই লাজুক ছেলে বিমলকেই একদিন কলেজের এক প্রতিযোগিতায় দুম করে স্টেজে তুলে দেওয়া হলো। তিনি জানেনও না, কে আবার ঘোষণাও করে দিল যে এবার গান গাইবে বিমল মিত্র। কলেজ পড়ুয়া বিমল একেবারে তৈরি হয়ে আসেননি, অথচ স্টেজ থেকে যে পালিয়ে যাবেন সেই উপায়ও নেই। ভয়ে ভয়ে চোখ বুজে কিছু একটা গেয়ে ফেললেন তিনি, আর তাহার পরেই স্টেজ থেকে নেমে দে ছুট। কিন্তু যখন রেজাল্ট বেরোলো সকলে একেবারে হাঁ। বিমল মিত্র সেই গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন। অবশ্য এর পরে যে তার পিতৃদেবের ভয় আর ভাবনাটা আরও বেড়ে গিয়েছিল সে কথা বলাই বাহুল্য। তা সে যাই হোক, লাহাবাড়ির কথা বলছিলাম না, এই কলেজের ফাংশনের কিছুদিনের পরের ঘটনা সেটা। একদিন কোথাও একটা যাচ্ছিলেন বিমল মিত্র, পিছন থেকে একটি ছেলে এসে তাকে ডাকল। ছেলেটিকে তিনি চেনেন না, তবে তার সাজ পোশাক দেখে বুঝলেন যে এ ছেলে জমিদার বাড়ির। ছেলেটি বলল যে তার নাম সতু লাহা, সামনেই লাহাবাড়িতে সে থাকে। তার কলেজের বাংলার শিক্ষক পূর্ণচন্দ্র ঘোষ বিমলবাবুর সঙ্গে দেখা করতে চান। পূর্ণচন্দ্র ঘোষের নাম তিনি শুনেছেন ততদিনে, তাই আর না করতে পারলেন না। সতুর সঙ্গে তাদের বাড়িতে চললেন বিমল মিত্র। আর সেখানে পৌঁছেই তিনি একেবারে অবাক হয়ে গেলেন। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। দারোয়ান, আস্তাবল, বারমহল, অন্দরমহল, ঠাকুরদালা, নাচঘর, এইসব এতদিন তিনি বইতে পড়েছেন, চোখের সামনে এমন তো তিনি কখনো দেখেননি।
পূর্ণবাবুর সঙ্গে দেখা তো হলোই, তবে তারও চেয়ে বেশি লাহা বাড়িকে দেখে এলেন বিমল মিত্র। আর সেই বাড়িটা তার স্মৃতিতে এমন দাগ কেটে বসলো যে বিমল মিত্রের কলম থেকে জন্ম নিল সাহেব বিবি গোলাম। কিন্তু সে সময়ের অন্যান্য লেখকদের চেনা পথে তিনি হাঁটেননি, কখনো চাননি যে তার কোনো কাহিনী নিয়ে সিনেমা হোক। এমনকি ফোনটা যদি সেই সময়ের বম্বের কোনো ভারত বিখ্যাত প্রযোজকের কাছ থেকেও আসতো, মুখের ওপর না বলে দিতে সময় নিতেন না বিমল মিত্র। তেমনই একটা ফোন এসেছিল একদিন, বুঝলেন। ফোন তুলে সবটা শুনে বিমল মিত্র স্পষ্ট জানিয়ে দিলেন যে তার কোনো ইচ্ছে নেই। প্রযোজকের যদি দরকার থাকে তাহলে তিনিই যেন কলকাতায় আসেন, বিমলবাবু বম্বে যেতে পারবেন না। ও প্রান্ত একটু নীরব। এবার স্পষ্ট বাংলায় উত্তর এলো যে তিনিই কলকাতায় আসতেন, নেহাত শরীর খুব অসুস্থ বলে বিমলবাবুকে একবার তার কাছে আসার জন্য অনুরোধ করছেন। বিমল মিত্র তো অবাক, উত্তেজনার বশে এতক্ষণ তো তিনি নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছেন। এবার শুনলেন সেই নাম। কে বলুন তো? বিমল মিত্রকে সেই ফোনটি করেছিলেন গুরু দত্ত। হ্যাঁ, আর সেই যে একবার আলাপ হলো, তারপর আজন্মকাল গুরুদত্তের সঙ্গে নিবিড় বন্ধুত্বে বাঁধা পড়লেন বিমল মিত্র। অবশ্য তাঁর লেখক জীবনের সবটাই এমন সুখের হয়নি, জানেন। বস্তারের মহারানীর সঙ্গে বিমলবাবুর খুব ভালো বন্ধুত্ব ছিল, আর সেই সুবাদেই ছত্তিশগড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। আর তার ঘোরা মানে লেখার রসদ খুঁজে আনা। তো ছত্তিশগড়ের আদিবাসী সমাজকে খুব কাছ থেকে দেখলেন বিমল মিত্র সেবার, আর তারপরেই ফিরে এসে সরস্বতী গল্পটি লিখলেন। এরপরে বেশ কিছু বছর কেটে গেল। হঠাৎ একদিন এক হিন্দি পত্রিকায় সুরসাতিয়া নামে একটা গল্প প্রকাশিত হলো। সেটা ওই সরস্বতী গল্পেরই অনুবাদ। আর সেই গল্প প্রকাশের সঙ্গে সঙ্গে একেবারে ধুমধুমার বেঁধে গেল। মধ্যপ্রদেশ সরকার তো প্রচণ্ড ক্ষেপে গেল, আর তক্ষুনি সেই লেখা নিষিদ্ধ করে দিল। বিমল মিত্রের বিরুদ্ধে রায়পুরে বেরোলো একটা বিরাট মিছিল, আর তার পাল্টা মিছিল বেরোলো দিল্লিতে। সে এক হই হই কাণ্ড, বুঝলেন। লেখক যেন মধ্যপ্রদেশে পা না রাখেন সেই মর্মে হুমকিও এলো তার কাছে। আসলে আদিবাসীদের ঘিরে সমাজের মাতব্বরদের অনেক দুর্নীতির কেচ্ছা ফাঁস করে দিয়েছিলেন তিনি। তাই সেই গল্প সামনে আসার সঙ্গে সঙ্গে এমন আগুন জ্বলে উঠেছিল। অবশ্য সুদূর মধ্যপ্রদেশ নয়, কলকাতাতেও তাকে নিয়ে কম জলঘোলা হয়নি। বিমল মিত্রের লেখা নিয়ে একক দশক শতক নাটকটা স্টার থিয়েটারে তখন রমরম করে চলছে, কিন্তু সেই নাটকের বেশ কিছু রাজনৈতিক বক্তব্য পছন্দ না হয় বাংলার সেই সময়কার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সেই নাটক বন্ধ করে দিতে বললেন। সেই নিয়ে কলকাতার পথে পথে শুরু হলো প্রবল অশান্তি। বিরোধী রাজনৈতিক দলগুলো এর সমালোচনা শুরু করল, কিন্তু সাহিত্যিক নিজে এই অশান্তি থেকে বহু দূরে থাকেন। তাকে ঘিরে অশান্তি ঘনিয়ে উঠুক এই ব্যাপারটা তিনি মেনে নিতে পারেন না কিছুতেই। তবে না, অস্থির হতেন না তিনি, বরং এই উত্তাল সময়গুলোতে জানেন তিনি একটু বেশি স্তব্ধ হয়ে যেতেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বইয়ের মধ্যে ডুবে যেতেন একেবারে। মাঝে মাঝে একলা ঘরে বসে গাইতে থাকতেন, শ্যামা মা কি আমার কালো রে। সেই সময়টা তার সামনে কেউ যেতে পারত না। চিরকাল ওই শান্তিনিকেতন বইটাতেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছেন বিমল মিত্র। সে বই থেকে গড় গড় করে মুখস্থ বলতে পারতেন তিনি। হিন্দুস্তান রেকর্ডিংয়ের স্টুডিওতে যেদিন আবৃত্তি রেকর্ড করতে এলেন রবীন্দ্রনাথ, সেদিন সব কাজ ফেলে ছুটে গিয়েছিলেন বিমলবাবু। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, রবীন্দ্রনাথের জীবদ্দশায় একবারও শান্তিনিকেতনে পা রাখেননি বিমল মিত্র। প্রাণের দেবতাকে দূর থেকে দেখেই তৃপ্ত ছিলেন বোধহয়, সেধে আর তার কাছে পৌঁছতে চাননি। আসলে ততদিনে যে
এক মায়াহীন বন্ধনহীন জগতের খুব কাছে নিজের বসত গড়ে তুলেছিলেন বিমল মিত্র। চেতলা সেন্ট্রাল রোডে যেখানে নিজের বাড়িটা কিনেছিলেন তিনি, সেখান থেকে কেওড়াতলা শ্মশানঘাট খুবই কাছে। দিনে রাতে হরিধ্বনি ভেসে আসতো তার ঘরে। ছেলেমেয়েরা ভয় পেত, বিরক্ত হতো, কিন্তু বিমলবাবু নির্বিকার থাকতেন। সেই শেষ পারানির ধ্বনিটা মগ্ন হয়ে শুনতেন তিনি। ছেলেমেয়েদের বোঝাতেন যে সব সময় জানবে যে এই একটা জায়গাতেই আমাদের সবার জীবনের শেষ। এটি অবজ্ঞা করার নয়। অবজ্ঞা করেননি বিমল মিত্র নিজেও। সেই প্রবল বিশ্বাস আর ভরসা বুকে নিয়ে বড় শান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালের ঘুম কিছুতেই যখন ভাঙল না তার, তখন নার্সিংহোমে দেওয়া হলো। সেখানেও সেই শান্তির ঘুমে কোনো ব্যাঘাত ঘটেনি তার। সন্ধ্যার সময় সেই ঘুমটাই শুধু মৃত্যুতে বদলে গিয়েছিল। ডাক্তার জানিয়েছিলেন যে আগের রাতে ঘুমের মধ্যেই কোমায় চলে গিয়েছিলেন সাহিত্যিক বিমল মিত্র। ভেতরে ভেতরে তাঁর সেই অপার শান্তি নিকেতনে যাত্রার খবরটা বাইরের কেউই বুঝতেই পারেননি। আজ এই পর্যন্তই। আবারও এমনই কোনো এক বড়লোকের গল্প নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার। আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।